400 বছর আগে শাহজাহান তাজমহলে লাগানো পাথরগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য হাজার হাজার হাতির একটা নেটওয়ার্ক বানিয়েছিলেন। এই প্রসেসই যদি আজকের যুগে রিপিট করা হয় তাহলে কতগুলো ট্রাক লাগবে। শুধু এটাই নয়, যদি আজকের যুগে তাজমহলের হুবহু রেপ্লিকা বানাতে হয় তাহলে এত টেকনোলজি আর অ্যাডভান্স টুল থাকা সত্ত্বেও আজও আরও একটা জিনিস আছে যেটা আমাদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে। দেখতে হয়তো এটা অনেক সহজ লাগতে পারে, কিন্তু বাস্তব এটার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। গত মিলেনিয়ামের অবাক করা স্ট্রাকচারের উপরে আলোকপাত করলে ক্যাম্বোডিয়াতে অ্যাঙ্কর হোয়াট নামের একটা স্ট্রাকচার আছে যেটাকে 1150 সালে কাদা জমির উপর বানানো হয়েছিল। ইটালিতে লিনিং টাওয়ার অফ পিসা রয়েছে, যেটার ফাউন্ডেশন শুধুমাত্র 3 মিটার গভীর, কিন্তু তাও এটা 800 বছর ধরে গ্র্যাভিটির সাথে মোকাবিলা করে আজও দাঁড়িয়ে আছে। আর 1000 বছর আগে তৈরি ভেনিসের সেই শহর যেটা জলের উপরে বানানো হয়েছিল, কিন্তু গত 1000 বছরের সেই প্রজেক্ট যেটা বানাতে দুনিয়ার সমস্ত মুশকিল পরিস্থিতি একসাথে সামনে এসেছিল, যেটা গত 400 বছর ধরে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে আজও দাঁড়িয়ে আছে। মানুষের সৃষ্টি সবথেকে সুন্দর আর ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে জটিল কনস্ট্রাকশন প্রজেক্ট আর কিছুই নয় বরং ইন্ডিয়াতে তৈরি তাজমহল। 1631 সালে শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যুর পরে এটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল, আর 22 বছর পরে 1653 সালে এটা তৈরি হয়েছিল। তাজমহলের ডিজাইন থেকে শুরু করে এটার কনস্ট্রাকশন পর্যন্ত অতুলনীয় ইঞ্জিনিয়ারিং টেকনিক্সের ব্যবহার করা হয়েছে। যেমন যমুনা নদীর আশপাশের সেই কাদামাটি এলাকা যেখানে যে কোনো সাধারণ ইমারত অনায়াসে মাটির ভিতরে ঢুকে যেতে পারত, সেখানে এত ভারী স্ট্রাকচার শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড় করিয়ে রাখাটা কোনো সাধারণ ঘটনা নয়। শুধু এটাই নয়, এটার বাইরে ঝুঁকে থাকা মিনারকে দামি পাথর দিয়ে মোড়া হয়েছে, আর নিচে থেকে উপর পর্যন্ত একই সাইজের ক্যালিওগ্রাফি রয়েছে। এবারে আসছি এটার অপটিক্যাল ইলিউশনের ব্যাপারে, যেটাকে আমরা দ্য শ্রিঙ্কিং ইলিউশনও বলে থাকি। অর্থাৎ গেটের বাইরে দিয়ে দেখলে তাজমহল অনেক বড় দেখায়, কিন্তু যখনই আপনি এটার কাছে যাবেন এটা ছোট হতে থাকে। এটা দিনের বেলায় সূর্যের আলোর সাথে নিজের রঙও বদলায়। এমনকি এটা বানানোর সময় এই ব্যাপারটারও খেয়াল রাখা হয়েছিল যে তাজমহলের প্রতিচ্ছবি যখন জলেতে দেখা যাবে তখনও যেন তা পরিষ্কার দেখা যায়। সামনে বানানো পন্ডসে যে ফোয়ারা লাগানো হয়েছিল সেটাকেও এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে যখন ওগুলো চলবে তখন তাজমহলের প্রতিচ্ছবি জলের ঢেউও যেন খারাপ না দেখায়। এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নেই যে তাজমহল শুধুমাত্র 400 বছরের পুরানো ইমারতই নয়, বরং আজকের মডার্ন এরা, মডার্ন কম্পিউটার্স আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের হিসাবেও একটা স্টেট অফ দ্য আর্ট ডিজাইন। 4 শতাব্দী আগে যে 20,000 জন কারিগর তাজমহলের নির্মাণ করেছিল, বলা হয় যে শাহজাহান তাদের হাত কেটে নিয়েছিলেন যাতে ওরা দ্বিতীয়বার কখনোই এরকম ইমারত না বানাতে পারে। এই কথাটিতে কতটা সত্যতা আছে তা জানা নেই, কিন্তু যদি কেউ আজ তাজমহল বানাতে চায় তাহলে কি সেটা আদৌ সম্ভব হবে? আর যদি এটা সম্ভব হয় তাহলে আজকের জমানায় এটাকে বানাতে টোটাল কত খরচ হবে? আজকের এই ভিডিওতে আমরা একের পর এক সব কিছুর ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে দেখে নিই ফাউন্ডেশনটি। যে কোনো মেগা স্ট্রাকচারের সবথেকে প্রধান অংশটি হলো তার ফাউন্ডেশন। তাজমহলের ক্ষেত্রে দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়াররা তখন অবাক হয়ে যান যখন ওনারা দেখেন যে এই লক্ষ টন ওজনের স্ট্রাকচার কোনো শক্ত জমির উপরে নয়, বরং একটা কাদা জমির উপর দাঁড়িয়ে আছে। তাজমহলকে যমুনা নদীর একেবারে কিনারায় বানানো হয়েছিল, যেখানের মাটি সবসময় ভিজে আর জলকাদা হয়ে থাকে। যদি আজ কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মকে নদীর ধারে এরকম কোনো স্ট্রাকচার বানানোর কথা বলা হয়, সেটাও কংক্রিট ফাউন্ডেশন ছাড়া, তাহলে কেউ সামনেই আসবে না। কিন্তু 1632 সালে মুঘল ইঞ্জিনিয়াররা একটা এমন টেকনিক বানিয়েছিলেন যেটা আজকের কংক্রিটের জমানাতেও কোনো চমৎকারের মতো টিকে রয়েছে। মুঘল ইঞ্জিনিয়াররা সবথেকে প্রথমে এই কাদামাটির এলাকায় হাজার হাজার গভীর গর্ত করেন। যতক্ষণ না ওখানে নিচে শক্ত জমি পাওয়া যাচ্ছে ওনারা মাটি খুলতেই থাকেন। তারপর এই কুয়োর মধ্যে আবনুস এবং মেহগিনির মোটা কাঠ লাগানো হয়,
আবনুস আর মেহগিনি এমনই গাছ যেগুলো জল না পেলে পাউডার হয়ে ভেঙে যাবে, কিন্তু যত বেশি জল পাবে ততই স্টিলের মতো সলিড আর মজবুত হতে থাকবে। নদীর জল এই গর্তগুলোতে আসতে থাকে, আর তাই এই কাঠগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। তারপর এই গর্তগুলোকে বালি, চুন আর সুরকি দিয়ে ভর্তি করা হয়। এই গর্তগুলোর আসল সংখ্যা তো কারোরই জানা নেই, কিন্তু কিছু হিস্টোরিক্যাল রেকর্ডস অনুযায়ী তাজমহলের ফাউন্ডেশনের মধ্যে সর্বনিম্ন 25টি আর সর্বোচ্চ 1000টি গর্ত খোলা হয়েছিল। তারপর এই গর্তগুলোর উপরে বানানো হয় একটা মোটা স্টোন প্ল্যাটফর্ম। এটার জন্যই গত 400 বছরে কাঠগুলো তাজমহলকে 1 ইঞ্চও সরতে দেয়নি। কিন্তু যদি আজকে আমাদের ঠিক এই জায়গাতেই যমুনা নদীর তীরে তাজমহলের রেপ্লিকা বানাতে হয়, তাহলে আমরা কি আবারও গর্ত খুঁড়ব আর তাতে কাঠ দিয়ে ফাউন্ডেশন বানাবো? আজকের জমানাতে না তো আমরা এত কাঠ পাবো, আর না তো মডার্ন কনস্ট্রাকশনের রুলস আমাদের নদীর তীরে কাঠের বুনিয়াদ বানানোর পারমিশন দিয়ে থাকে। তাহলে এত বড় ফাউন্ডেশন আসলে কিভাবে তৈরি হবে? সবথেকে প্রথমে হেভি ড্রিলিং মেশিনের সাহায্যে মাটিতে 150 ফুট গভীর গর্ত খোলা হবে, যতক্ষণ না নিচে শক্ত বেডরক পাওয়া যাচ্ছে। তাজমহল তো পুরো 42 একরে ছড়িয়ে রয়েছে, কিন্তু স্ট্রাকচারের কনস্ট্রাকশন শুধুমাত্র 3 একরে বানানো হয়েছে। যদি শুধুমাত্র এই এরিয়াটারই হিসাব করা হয়, তাহলে মজবুত ফাউন্ডেশনের জন্য 600টি গর্ত খুলতে হবে, সেটাও 1.5 মিটার চওড়া। তবে গিয়ে প্রত্যেকটি গর্তের মধ্যে 10 ফুটের গ্যাপ আসবে, যেটা মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের নিয়মানুসারে একেবারে পারফেক্ট গ্যাপ। তারপর ওই গর্তগুলোর মধ্যে স্টিল বার্স লাগাতে হবে, আর তারপর ওয়াটার রেসিস্ট্যান্ট কংক্রিট দিয়ে প্রত্যেকটি গর্তকে ভরা হবে। যখন এইসব পিলারগুলো শুকিয়ে যাবে, তখন ওগুলোর উপরে 5 মিটার মোটা কংক্রিটের স্ল্যাব ঢালা হবে, অর্থাৎ 3 একরের এরিয়া আর 5 মিটার মোটা স্ল্যাব। এটা 60,700 কিউবিক মিটার কংক্রিট হয়ে থাকে। এটা কতটা কংক্রিট হয় সেটার অনুমান আপনি এইভাবে করতে পারবেন যে এই একটা স্ল্যাবকে ভরার জন্য কংক্রিট সাপ্লাই করার 7,500-এরও বেশি মিক্সার ট্রাক লাইন দিয়ে দাঁড় করাতে হবে। চলুন এবারে এই ফাউন্ডেশনের খরচ দেখে নিই। মাটি তৈরির জন্য 42 একরে যে কৃত্রিম বাঁধ দিতে হবে যাতে জল কনস্ট্রাকশন সাইটে না আসে, শুধুমাত্র সেটাতেই $20 মিলিয়ন খরচ আসবে। তারপর 1.5 মিটার মোটা 600 থেকেও বেশি গর্ত ভরতে স্টিল বার্স এবং ওয়াটারপ্রুফ কংক্রিটের দাম আজকের যুগে প্রায় $100 মিলিয়ন হয়ে যাবে। তারপর সলিড প্ল্যাটফর্মে যে লক্ষ লক্ষ সিমেন্টের বস্তা আর হাজার হাজার মিক্সার ট্রাক লেগেছিল, সেগুলোর খরচ আজকের দিনে $130 মিলিয়ন আশেপাশে হবে। তাহলে যদি আমরা পুরো ফাউন্ডেশনের খরচ টোটাল করি, তাহলে এটা প্রায় $250 মিলিয়ন সমান হবে, অর্থাৎ 2200 কোটি ইন্ডিয়ান রুপিস আর 7,000 কোটি পাকিস্তানি রুপিস। অর্থাৎ এখনও জমির উপরে একটাও ইট গাঁথা হয়নি, আর এত বেশি খরচ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা যা যা কাজ করলাম সেটা করতে কমসে কম 2 বছরের সময় লেগে যাবে। ফাউন্ডেশনের পরে পালা আসে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক আর তাজমহলের গায়ে ব্যবহৃত মার্বেলের। তাজমহলকে দেখে এমনটা মনে হয় যেন এই পাহাড় সমান পুরো স্ট্রাকচার সাদা মার্বেল দিয়ে বানানো হয়েছে, কিন্তু আসলে তাজমহল ভিতর থেকে পুরো মার্বেল দিয়ে তৈরি নয়। এটার আসল দেয়ালকে লাল ইট আর লাইম মর্টার অর্থাৎ চুন দিয়ে গাঁথা হয়েছে। সাদা মার্বেল তো শুধুমাত্র এটার কেসিং, যেটাকে স্ল্যাবের আকারে দেয়ালে লাগানো হয়েছে ইটগুলোকে চাপা দেওয়ার জন্য। এটার পিছনের কারণ মানুষকে ঠকানোর ছিল না, বরং যদি মুঘল ইঞ্জিনিয়াররা পুরো তাজমহলটা মার্বেল দিয়ে বানাতেন, তাহলে দুটো বড় সমস্যার সম্মুখীন হতে হতো। প্রথমত এটা যে ইমারতের ওজন এত বেড়ে যেত যে ওই ফাউন্ডেশন ওটার জন্য কম পড়ে যেত। কারণ যেখানে একটা লাল ইটের ওজন 3 কেজি হয়ে থাকে, সেখানে ওই সাইজের মার্বেলের ইটের ওজন 5.5 কেজি হয়ে থাকে, অর্থাৎ 83% বেশি ওজন। আর দ্বিতীয়ত ওই সময় অত পরিমাণ মার্বেল কোথাও এক্সট্র্যাক্টই হচ্ছিল না, তাই লাল ইট দিয়ে পুরো কাঠামো বানানো হয়, তারপরেতে সাদা মার্বেল লাগানো হয়। মুঘল ইঞ্জিনিয়ারদের না শুধু আগ্রা থেকে 300 কিলোমিটার দূরে রাজস্থানের এলাকা মাকরানা থেকে মার্বেল নিয়ে আসতে হয়েছিল, বরং প্রায় 70,000 টন মার্বেলকে ছোট ছোট পিসে কাটতেও হয়েছিল। মুঘলদের জমানায় এই কাজের জন্য 1000-এরও বেশি হাতি আর হাজার হাজার গরুর গাড়ির একটা বিশাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বানাতে হয়েছিল। এক একটা ভারী পাথরকে আনতে কয়েক মাস লেগে যেত। শুধু এটাই নয়, যখন তাজমহলের স্ট্রাকচার কমপ্লিট হতে থাকে, পাথরকে উপরে নিয়ে যাওয়ার জন্য ওনারা মাটির একটা 9 কিলোমিটার লম্বা র্যাম্পও বানিয়েছিলেন, যেটার উপরে হাতি পাথর টেনে উপরে নিয়ে যেত। কিন্তু যদি আজকে আমাদের এই স্ট্রাকচার আর তার মার্বেল কেসিং দ্বিতীয়বার বানাতে হয়,
তাহলে কি প্রসেস হবে আর এটা কতটা ব্যয়বহুল হবে। আজ তাজমহলের স্ট্রাকচার ইট দিয়ে নয়, বরং রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি করা হবে, যাতে হয়তো অতটা সমস্যা হবে না। কিন্তু সবথেকে বড় সমস্যাটা আজকের দিনেও সেই সাদা মার্বেলই করবে। মাকরানার আসল মার্বেল আজকের দিনে সবথেকে দামি আর লিমিটেড পাথরে পরিণত হয়েছে। আজ মাকরানাতে টোটাল 400টি মাইন্স আছে, আর যদি এই সমস্ত মাইন্স সব কাজ ছেড়ে একসাথে তাজমহলের জন্য মার্বেল কাটা শুরু করে, তাহলে তাতে 28 সপ্তাহের সময় লাগবে। এত বড় কোয়ান্টিটিতে এ গ্রেড মার্বেল বার করার জন্য আমাদের স্টোন কোয়ারির মধ্যেই ডায়মন্ড ওয়্যার শ লাগাতে হবে। এটা সেই হেভি ডিউটি মেশিন যেটা ডায়মন্ড কোটেড ওয়্যারের সাহায্যে পাথরকে কাটতে পারে। যদি আমাদের এই প্রজেক্টটা আগামী 5 বছরে কমপ্লিট করতে হয়, তাহলে আমাদের এরকম 250টি মেশিন লাগাতার চালাতে হবে, সারা দিন আর সারা রাত। এই মেশিনগুলোকে চালাতে 20 মেগাওয়াটের বিদ্যুতের প্রয়োজন হবে, অর্থাৎ 5 বছরে এত বিদ্যুৎ খরচ হবে যতটা পুরো মালদ্বীপস 1 বছরে ব্যবহার করে। পাথর কাটা থেকে সরে এসে যদি আমরা এটা ট্রান্সপোর্টের কথা বলি, তাহলে 70,000 টন মার্বেলকে মাকরানা থেকে আগ্রা নিয়ে আসতে 1100রও বেশি ট্রাক লাগবে। 7 থেকে 8 মাসের এই ট্রান্সপোর্ট অপারেশনে কনস্ট্রাকশন সাইটে প্রতি 15 মিনিট অন্তর একটা করে ট্রাক পৌঁছাবে। এবারে জেনে নেব এই সব কিছুর আনুমানিক খরচ। তাজমহলের স্ট্রাকচারে স্টিল আর কংক্রিট ফ্রেমওয়ার্কের খরচ রাফলি $150 মিলিয়ন হবে। মার্বেলের কথা বললে মাকরানার মাইন্সকে লিজ নেওয়ার খরচ, সেটার এক্সট্রাকশন আর 70% মার্বেল যেগুলো ওয়েস্ট হয়ে যায়, এই সমস্ত খরচ হিসাব করলে সেটা $500 মিলিয়ন এসে দাঁড়ায়। ডায়মন্ড কাটিং শ আর তার 5 বছরের বিদ্যুৎ বিল কমসে কমও $300 মিলিয়ন হবে, আর 1100 ট্রাকের ট্রান্সপোর্টের খরচ $80 মিলিয়ন। অর্থাৎ সব মিলিয়ে স্ট্রাকচার তৈরি আর মার্বেল অ্যারেঞ্জ করতে লাগবে $1080 মিলিয়ন, অর্থাৎ 10,260 কোটি ইন্ডিয়ান, অপরদিকে 30,200 কোটি পাকিস্তানি রুপিস। এখন ফাউন্ডেশন তৈরি আছে, মার্বেল এবং দামি পাথর সমেত স্ট্রাকচারও তৈরি আছে, কিন্তু এখন এই ভিডিওর সবথেকে প্রধান অংশটি বাকি রয়েছে। সেই কাজ যেটা পৃথিবীর কোনো মেশিন, কোনো 3D প্রিন্টার অথবা কোনো লেজার টেকনোলজি আজও করতে পারে না। পার্চিনকারি অর্থাৎ সূক্ষ্ম নকশার কাজ। তাজমহলের দেয়ালে যেসব রং বেরঙের ফুল দেখা যায়, এটা কোনো সাধারণ পেন্টিং নয়, বরং এটা মার্বেলের ভিতরে দামি পাথরকে লাগানো হয়েছে। এই আর্টকে পিয়েট্রা ডোরা অথবা পার্চিনকারি বলা হয়। মুঘল জমানায় এই কাজ করার জন্য পুরো ইন্ডিয়া, পার্সিয়া অর্থাৎ ইরান আর সেন্ট্রাল এশিয়া থেকে হাজার হাজার আর্টিস্টদের আনা হয়েছিল। পিয়েট্রা ডোরার কাজটা হলো প্রথমে সাদা মার্বেলের মধ্যে একটা ফুলের নকশা বানিয়ে ঠিক সেই সাইজের ছাঁচ কাটা হয়, শুধুমাত্র কয়েক মিলিমিটার গভীর। তারপর ওই শেপেরই অন্য দামি পাথর ওটার মধ্যে ফিট করে ওটাকে এত ঘষা হয় যে দুটো পাথরের মধ্যে একটা চুলের মতো গ্যাপও থাকে না। আজকের যুগে আমাদের কাছে লেজার কাটিং মেশিন রয়েছে, যেটা ডিজিটালভাবে কাটিং করতে পারে, কিন্তু যে নিপুণতা একটা মানুষের রয়েছে সেটা আজকের মডার্ন মেশিনও করতে পারে না। যদি আমাদের একেবারে সেই মুঘল জমানার মতো কাজ করাতে হয়, তাহলে মেশিনের সাথে হাতের ব্যবহারও করতে হবে। কিন্তু সমস্যাটা এটা যে আজকের যুগে এত বেশি সংখ্যক আর্টিস্ট কোথা থেকে পাওয়া যাবে? এটার জন্য সারা বিশ্ব থেকে 5,000 আর্টিস্টদের আনতে হবে। মেশিন শুধুমাত্র ছাঁচগুলো কাটবে, কিন্তু ফিনিশিং আর মার্বেলের ভিতরে পাথরের ফিটিং হাতের সাহায্যেই হবে। 5,000 আর্টিস্ট আর ওয়ার্কার্সদের 5 বছরের পরিশ্রম, ওদের থাকার ব্যবস্থা সব মিলিয়ে কমসে কম $180 মিলিয়ন হয়ে যাবে। এটা ছাড়া মেশিনের সাহায্যে পাথর কাটার সেট আপ $40 মিলিয়ন। এই পুরো আর্টওয়ার্কে লাগবে $220 মিলিয়ন, 2,000 কোটি ইন্ডিয়ান, অপরদিকে 6,000 কোটি পাকিস্তানি রুপিস। পার্চিনকারির পরে যদি আপনি তাজমহলের 4টি মিনারের উপর নজর দেন, তো এগুলোর মধ্যে 17th সেঞ্চুরির ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বড় রহস্য লুকিয়ে আছে। দেখলে মনে হয় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু এটা শুধুমাত্র একটা অপটিক্যাল ইলিউশন। বাস্তবে এই 4টি মিনার 0.5 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইরের দিকে ঝুঁকে রয়েছে। মুঘল ইঞ্জিনিয়ার্সরা এটাকে জেনে শুনেই বাইরের দিকে ঝুঁকিয়েছিলেন, যেটার কারণ হিসাবে এক্সপার্টসরা দুটো ব্যাখ্যাই দিতে পেরেছেন। প্রথমত এটা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে মিনারগুলো তাজমহলের উপরে না পড়ে যায়, আর দ্বিতীয়ত মানুষের চোখকে স্যাটিসফাই করা। যদি এটা 90 ডিগ্রি সোজা হতো, তাহলে দূর থেকে দেখলে মিনারগুলো ভিতরের দিকে ঝুঁকে রয়েছে বলে মনে হতো, যেটাকে জিওমেট্রিক্যাল অপটিক্যাল ইলিউশন বলা হয়। মানুষের চোখের এই ধোঁকাকে বন্ধ করার জন্যই
ওনারা প্রথমেই ওগুলোকে বাইরের দিকে হালকা ঝুঁকিয়ে দিয়েছিলেন। আজকের যুগে মিনারগুলোকে এরকম প্রিসাইজ অ্যাঙ্গেল দেওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু 43 মিটার উঁচু 4টি মিনারের কনস্ট্রাকশানে কমসে কমও $1 মিলিয়ন খরচ হবে, যাতে মার্বেলের খরচ অ্যাড করা হয়নি। তো আমাদের ফাইনাল বিল হয় প্রায় $1.6 বিলিয়ন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এটা শুধুমাত্র তাজমহল বানানোর খরচ, না তো এতে 42 একর জমি কেনার দাম রয়েছে, আর না তো বাগান, পুলস আর ফোয়ারার দাম সামিল রয়েছে। যদি শুধুমাত্র জমির দামটাই ধরা হয়, তাহলেই এই খরচটা $2 বিলিয়ন কাছে পৌঁছে যাবে। অফিসিয়াল মুঘল রেকর্ডস অনুসারে 400 বছর আগে মুঘল এম্পায়ার তাজমহল বানাতে টোটাল 3 কোটি 20 লক্ষ মুঘল টাকা খরচ করেছিল। ওই সময় মুঘলদের 1 টাকাতে 40 থেকে 50 কেজি চাল কেনা যেত। এই অ্যাঙ্গেলে হিসাব করলে ওই সময়কার 1 টাকা আজকের $140 আমেরিকান সমান, অর্থাৎ $4.5 বিলিয়ন। কিন্তু বাস্তবে মুঘল এম্পায়ার এটার থেকে অনেক বেশি অর্থ খরচ করেছিল। অফিসিয়াল রেকর্ড থেকে এটাও প্রমাণিত হয় যে ওই সময় তাজমহলকে বানাতে মুঘল এম্পায়ারের টোটাল ইনকামের 15% খরচ হয়েছিল। ওই সময় মুঘল এম্পায়ারের বার্ষিক আয় 20 থেকে 25 কোটি টাকা ছিল। এটা সত্যি অবাক করার বিষয় যে কেউ নিজের ইনকামের 15% শুধুমাত্র কারো স্মৃতিতে খরচ করতে পারে। আজকের দিনে কি কেউ নিজের ইনকামের 15% কোনো এমন প্রজেক্টে খরচ করবে যেটার দূর দূরান্ত পর্যন্ত কোনো আর্থিক লাভ নজরে আসে না? উত্তর হচ্ছে কখনো না। মুঘল ইঞ্জিনিয়ার্সরা শুধুমাত্র পাথরের উপরে পাথর রাখেননি, বরং ওনারা ওই সময়কার দুনিয়ার সবথেকে বিশাল সাম্রাজ্যের সমস্ত আবেগ ও ভালোবাসাকে সাদা মার্বেলের মধ্যে কয়েদ করে দিয়েছিলেন। এখন আরও একটা প্রশ্ন পড়ে থাকে যে তাজমহল কি দ্বিতীয়বার বানানো যেতে পারে? টেকনিক্যাল নজরে বানানো তো সম্ভব, কিন্তু এরকম আবেগ খুব কম লোকের মধ্যেই থাকে। তাজমহল সারা বিশ্বে শুধুমাত্র একবারই বানানো যেত, আর সেটা বানানো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।